আপনার নামটা একটু বলেন। ঋতু আক্তার। ঋতু কি পুরো নামটাই কি ঋতু আক্তার নাকি সাদিয়া জাহান ঋতু? সাদিয়া জাহান ঋতু। আপনি কি আপনার অরিজিনাল নামটা এখানে বলছেন নাকি ছদ্মনাম? অরিজিনাল নামটাই বলছেন। আপনি গল্পটা যখন বলতে আসেন তার আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আপনি কেন বলতে চান। আপনি ফেস দেখাতে চাননি, আপনি দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর, এবং আপনি ফেস দেখাতে চাননি কারণ আপনার ব্যক্তিগত সামাজিক একটা সমস্যার কারণে। আর আপনি গল্পটা মূলত বলতে এসছেন শুধু হালকা হওয়ার জন্য, নিজের মনটাকে হালকা করার জন্য, রাইট? জি। আচ্ছা, মানে সমাজের কাছে বা কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেননি। জি না। লিসেন দিস গার্ল ভেরি ভেরি কেয়ারফুলি প্রিয় শ্রোতা। ও কারো জন্য আসেনি, কারো কাছ থেকে ওর কোনো কিছু চাওয়ার নেই। ও শুধু ঘন্টা দুয়েকের জন্য এখানে এসছে, কুমিল্লা থেকে এসছে নিজের মনটাকে একটু হালকা করার জন্য। ওকে, শুরু করুন ঋতু। আপনার যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে আমি শুনবো এবং লাখ লাখ শ্রোতাকে শোনাবো। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নাম ঋতু, আমি এসেছি কুমিল্লা থেকে। আমার বাড়ি কুমিল্লা লাকসাম, নাঙ্গলকোট থানায়। আমরা 4 ভাই বোন। বড় একটা ভাই আছে, দেশের বাইরে থাকে। আমি মেজু। আমার ছোট একটা বোন আছে, তার ছোট আর একটা ভাই আছে। তো ছোটবেলা থেকে আসলে ছোটবেলার গল্পগুলো বলতে চাই না, কারণ ছোটবেলা আমার দিনগুলো অনেক সুখের কাটছে। আমার বাবা মা আমাকে যথেষ্ট, আমাকে না, আমাদের 4 ভাই বোনকে যথেষ্ট আদর স্নেহ ভালোবাসা সবকিছুই দিছে। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার আগে আমার আরেকটা বোন হয়েছিল। তো বোন মারা গেছিল। তো আমার বাবা খুব মেয়ে পছন্দ করে, সবসময় বলতেন যে আমার যদি 2টা ছেলে না হয়ে আমার যদি 4টা মেয়ে হইতো আমি আরো বেশি সুখে থাকতাম। তো যাই হোক, আমাদের একটা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। বাবা কি করতেন? জি, বাবা দেশের বাইরে থাকে। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমার কাছে একটা ফোন ছিল। তো আমার বেশিরভাগ পড়াশোনা হয় আমার নানুর বাড়িতে। কারণ মানে কি এরকম যে আপনি জন্মের পর থেকেই বাবাকে দেশের বাইরে দেখেছেন? হ্যাঁ। ওকে। ওইখানে সবার সাথে যোগাযোগ রাখতাম এতটুকুই, কারণ নানুর বাড়িতে ছিলাম। তো উনি বেশি একটা কিছু বুঝতো না, তো সেই জন্য আমার কাছে ফোনটা দেওয়া হয়েছে সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো একদিন স্কুল থেকে আসছি 4টার সময়, এসে দেখি একটা অপরিচিত ফোন আসছে। অনেকবার ফোন আসছে, তো নাম্বারটা অপরিচিত দেখে আমি আরেকবার মিস কল দিই। ওকে। দেওয়ার পর ওইখান থেকে ব্যাক করার পর আমি সালাম দিই, যেটা বলার দরকার ভালো টালো কথা জিজ্ঞেস করি। তারপর আমি ওনার নাম জানতে চাইছি, তো উনি ওনার নাম রবিউল বলছে। আমি বললাম যে আপনি কেন ফোন দিচ্ছেন, কোত্থেকে নাম্বার পাইছেন? তো উনি বলল যে দেখেন, হয়তো আল্লাহ আপনার সাথে আমার কথা বলিয়ে দিবে, সেজন্য আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি। তো তখন আমি বলছি ঠিক আছে, আর ফোন টোন দিবেন না। তো বলে যে আপনার সাথে কথা বলতে কি সমস্যা? আমি বলছি যে হ্যাঁ, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারপরে দিন রেখে দিছে, রেখে দেওয়ার পর 2-1 দিন পর পরই ফোন আসে। তো ফোন আসার পর ভালো মন্দ জিজ্ঞেস করার পর এতটুকুই, ভালো টালো কি করেন, কি করতেছি, কি খাইছেন, এতটুকুই। ওই সময়টাতে কি লোকটার নাম জিজ্ঞেস করা, কোথায় থাকে, কি করে? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করছি। ওনার নাম বলছে রবিউল, নামটা ঠিক বলছে। উনি একটা এজেন্সিতে কাজ করতো, ওনার বাড়ি হচ্ছে ডোমবাড়িয়া, গ্রামের নাম। জি। তো যাই হোক, ওইখানে কাজ করে। ওকে। তো একদিন আমাকে বললো যে আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। তো আমি বলছি ঠিক আছে বলেন। বলে যে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, আর যদি না হয় না বলে দিবেন, কিন্তু রাগ করবেন না। আমি বলছি ঠিক আছে, আমি রাগ করবো না, আপনি বলেন। তো উনি আমাকে বললো যে দেখেন, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে চাই। ওকে। তো আমি আপনার সাথে ফ্রেন্ড হবো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো বলে যে কতদিন লাগবে? আমি বলছি 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। বলে যে না, এত লং টাইম তো নিতে পারবো না, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। আমি বলছি না। তো উনি আমাকে খুব জোরাজোরি করতেছে। জোরাজোরি করার পর আমি বলছি ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর, তবে 1 সপ্তাহের মধ্যে আপনি আমাকে আর ফোন কল কোনো কিছু দিতে পারবেন না। তো রেখে দিছে। রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পর ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি, তবে 1 শর্তে। তো বললো যে কি শর্ত? আমি বলছি জাস্ট বন্ধুর বাইরে আমি আর কোনো কিছু করতে পারবো না। বলছি ঠিক আছে, করতে হবে না। তো তখন আমি ক্লাস 8-এ উঠি, জানুয়ারি মাসের কথা। তো এইভাবেই ওনার সাথে কথা বলি, কথাবার্তা চলতেছে। তো কথাবার্তা চলার মাধ্যমেই উনি আমাকে দেখা করার কথা বলছে এর মধ্যে অনেকবার।
তো দেখা করার কথা বলছে, আমি আসলে দেখা করতে চাই না ওনাকে। তো 1 বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করেন। প্রপোজটা কিভাবে করলো? ফোনের মাধ্যমে? হ্যাঁ, ফোনের মাধ্যমে। 1 বছর কোনো দেখা হয়নি। এর মাধ্যমে কি আপনাদের এর আগে বা মানে ফেসবুক বা অনলাইনে কোথাও? না না, তখন তো আমি ফেসবুক এমনিতে নর্মাল একটা ফোন ইউজ করতাম। এছাড়া কোনো কিছু ছিল না, না? শুধু আপনাকে just- দেখিনি? না, না দেখি। দেখি আপনাকে প্রপোজ করে ফেলেছে? হ্যাঁ, প্রপোজ করে Okay. ফেলছে। 1 বছর কথা বলার পর প্রপোজ করে ফেলছে। তো আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে। বয়সটা জানা ছিল? লাইক আপনি তখন ক্লাস 8-এ পড়েন, ওর বয়স কত ছিল? ওনার বয়স তখন 24 বছর ছিল। তো আপনি তখন খুব বেশি হলে 13 থেকে 14 বছর হ্যাঁ, বয়স, তো তখন 10 আসলে- বছরের ডিফারেন্স। তখন আমার ওনার বয়সটা ভালো লাগতো। ভয়েসটা ভালো লাগতো, হ্যাঁ, ফোনে তো কথা আমি বলা। ওনাকে দেখিনি। আচ্ছা আচ্ছা, তাও okay. কি আর ওনাকে দেখি না, জাস্ট ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। আচ্ছা। তো এসের জন্য কথা বলতাম। তো কথা বলার পর উনি আমাকে প্রপোজ করলো, বলে যে আপনার সাথে আপনার মানে কথা অনেক চিন্তা ভাবনা করলাম, আপনার মতো এরকম একজনকে খুঁজছি, বা আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। তো আমি বলছি আপনি কি আমার দেখেন না? দেখেন আমি তো দেখতেও সুন্দর না, আপনি আর আপনি যেভাবে চাচ্ছেন আমি তো ওরকম না। বলে যে না, যার কথা সুন্দর। যাই হোক, আপনার ক্ষেত্রে আপনি না দেখেই ও আপনাকে প্রপোজ করেছে, আপনি কি করলেন? তখন আমি বলছি যে আপনার সাথে তো আমার প্রথমে কথা হয়েছে যে ফ্রেন্ড হিসেবে আমরা সারা জীবন থাকবো, কিন্তু তার বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তো বলে যে হ্যাঁ দেখেন, আমি আপনার প্রতি খুবই দুর্বল হয়ে গেছি, আসলে আপনাকে সবসময় ভাবি, সেজন্য আসলে ফ্রেন্ড থেকে যদি আরেকটু সম্পর্কটা আরেকটু গভীরে যায় তাহলে আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। কিন্তু তখন আমি বলছি যে আমি আপনাকে দেখিনি, বাট আপনিও আমাকে দেখেন নাই, তো এখানে আসলে সম্পর্কটা কখনই হতে পারে না। তো আমি কথা বলে ফোনটা রেখে আমি ফোনটা অফ করে ফেলছি। একটানা 10 দিন আমি ফোন অফ রাখছি। ফোন অফ রাখার 10 দিন পর আমি যখন ফোনটা অফেন করছি, ফোনটা অফেন করার সাথে সাথেই ওনার ফোন। তো আমি ফোনটা তখন রিসিভ করিনি। তো রিসিভ না করাতে অনেকবার ফোন দিছে, ফোন আমি রিসিভ করিনি। তারপর উনি আরেকটা অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন দিছে। তো আমি অপরিচিত নাম্বারটা যখন চিনি না, তখন ভাবলাম যে আমার হয়তো আত্মীয় স্বজন হইতে পারে। তো আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর উনি আমাকে বলে যে আপনি আমাকে মানে আমার ফোনটা রিসিভ করছেন না, আপনি ফোন বন্ধ রাখছেন কেন, কি সমস্যা আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে না বলে দেন। আমি বলছি না, আমার ভালো লাগে না, আপনি আর আমাকে ফোন দিয়েন না, আসলে আমি এটা চাচ্ছি না, আমার ফ্যামিলি সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো বলে যে না, আপনি একটু ভেবে দেখেন, আসলে চিন্তা ভাবনা করে তো মানুষ সব কাজ করে, তো চিন্তা ভাবনা করে ভালো, আপনি একটু ভেবে দেখেন। তা আমি বলছি ঠিক আছে, আমি ভাববো। তো বলে যে ভাববার জন্য কতদিন সময় লাগবে? তা আমি বলছি দেখেন, আমার চিন্তা ভাবনা জিনিস শেষ হবে আমি আপনাকে কতদিন ফোন দেবো, কিন্তু তার আগে আপনি আমাকে আর ফোন দেবেন না। বলে যে না না, এটা কেমন কথা, আসলে আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারি না, এই 10টা দিন আমার অনেক কষ্ট হয়েছে, আপনাকে আমি কিভাবে বোঝাবো। তো বলে যে ঠিক আছে, আমি 10 দিন সময় দিলাম। তো ঠিক আছে, আমি 10 দিন পর উনি আমাকে ফোন দিল বিকেলের টাইমে। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি রাজি আছি। তো বলে যে ঠিক আছে, তখন তো রাজি হয়েছে। আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আমি রাজি হয়ে গেছি। রাজি হয়ে গেলেন কেন? মানে আপনি তো আসলে মানে চিন্তা ভাবনা করছি, কারণ আসলে তাই সে কেমন দেখতে সেটা আমি জানি না, তো তার কথাগুলো আমার ভালো লাগতো, আসলে তার কথাগুলো মানে তার আপনি সাথে নিজেও দুর্বল ছিলেন? হ্যাঁ, তার কথার মধ্যে আমি খুবই দুর্বল ছিলাম। তার মানে সে অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, বা তার কথাগুলো অনেক ভালোই লাগে আমার, মানে Okay. শুনতেই মন চায়। ওকে। তো যাই হোক, তারপর এভাবে অনেক দিন কেটে গেছে, প্রায় 1 মাসের মতো। তো উনি আমাকে হঠাৎ আবার বলতেছে ঠিক আছে, এখন তো আমরা আরেকটা রিলেশনে নতুন করে একটা রিলেশন করছি, তো এখন তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। আমি বলছি ঠিক আছে, তুমি করে বলেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওদের এই সম্পর্কটা এটা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে তারপরে কিন্তু হয়েছে, যদিও দুজনকে দেখেনি, সম্পূর্ণ ভার্চুয়াল একটা রিলেশনশিপ। প্রথম পর্যায়ে ফ্রেন্ডস ছিল, পরে আপনারা মানে এক ধরনের কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে গেলেন। এটার মধ্যে সময় নিলেন কতদিনের? প্রায় 1 বছরের বেশি। 1 বছরের বেশি। 1 বছরের বেশি, যেটা সাধারণত দেখা যায় না। মানে এই ধরনের সম্পর্ক ভার্চুয়াল জগতে হতে সপ্তাহখানেকেরও কম সময় লাগে। ওটা ডিপেন্ড, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। বাট ওনারা 1 বছর সময় নিয়ে দুজনের প্রতি এফেক্টেড হয়েছেন, এবং খুব লম্বা একটা সময় আমি বলবো, যথেষ্ট সময় নিয়েছেন। যাই হোক, প্রিয় শ্রোতা, আমরা এখান থেকেই ফিরবো। গল্পটা শুরু হয়েছে মাত্র, এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আজকের এই জীবন গল্প দুর্ধর্ষতম, কষ্টদায়ক, বেদনাদায়ক, ভয়াবহতম একটা গল্প, এবং যারা কষ্ট কম নিতে পারেন তাদের না শোনাটাই ভালো, আমি প্রথমেই বলে নিচ্ছি। যেখানটায় আমি ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে তারপর সে আবার বাবা আমাকে হয়েছে বলে যে দেখা করার মাস কথা। 3-4 হলো, তো সহ্য তখন করাটা আমি কঠিন। আসলে খুবই কঠিন। তার সাথে এতটা ফ্রি হইতে পারিনি। তো তখন আমি আর তাকে বলছি যে না, আজকে দেখা হবে না, বা তাকে এভাবে ঘুরিয়ে আমি সময় পার করতেছি। প্রায় 1.5 বছর চলে যায় এভাবে।
দেড় বছর চলে যাওয়ার পর সে আমাকে হঠাৎ একদিন শুক্রবার ছিল, তো আমাকে বলতেছে যে দেখো তুমি যদি আজকে আমার সাথে দেখা না করো তাহলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। তো বলছে যে তুমি স্কুলের সামনে আসবা, আমি ওইখানে আসবো। তো আমি বলছি ঠিক আছে, বিকাল 5টার দিকে। তখন আসলে আমি নানুকে বললাম যে আমি একটু বাজারে যাব। তো নানু বললো যে না, এখন বাজারে দেওয়ার দরকার নেই, তো তোমার মামা আছে, তোমার মামাকে বলো, যদি উনি চাইতে দেয় তো তুমি যাও। তখন আসলে মামার কাছে তো বলতে পারবো না, কারণ মামার কাছে বলবে যে তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো, তোমার যাওয়ার দরকার নেই। তখন আমি বলতে পারি না, তো যে কোনো কারণে আমি বাইরে হতে পারি না। তখন আমি ওকে আর বলতে পারিনি যে মানে আমি আসবো না। তখন আমি আবার ফোনটা অফ করে ফেলছি। যে তখন সে আমাকে অনেকবার ট্রাই করছে, আমার ফোনে তখন মিস কল অ্যালার্ট চালু ছিল। তো আমি যখন ফোনটা অফ করছি দেখি যে সে আমাকে প্রায় 1000-এর উপরে ফোন দিচ্ছে। তো সে আমাকে রাগ করে 2-3 দিন ফোন দেয়নি। 2-3 দিন ফোন না দেওয়াতে আমিও ফোন দিইনি। তো 2-3 দিন পর সে নিজে আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে তোমার কি সমস্যা, তুমি আমার সাথে দেখা করলো না কেন? তা আমি বলছি আমার সমস্যা ছিল, আমি বাইরে হইতে পারিনি। তো বলে যে বাইরে হইতে না পারলে তুমি আমাকে বলতাম। তা আমি বলছি বললে হয়তো আপনি এটা অন্যভাবে নেবেন, সেজন্য আমি বলতে পারিনি। তো তাকে সরি টরি বলছি। তো সরি টরি বলার পর সে যাই হোক সেটা সমাধান হয়ে গেছে। কথা চলতে চলতে 2 বছর, তখন 2012 সালের লাস্টের দিকে আমি আমার বোন, তখন আমার আব্বু বাড়িতে আসছে বিদেশ থেকে। বাড়িতে আসার পর আমাকে বাড়িতে নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি আপনার সাথে অনেকদিন কথা বলতে পারবো না, মানে যতদিন বাড়িতে থাকবো ততদিন কথা বলতে পারবো না, কারণ আমাদের বাড়িতে আসলে আবার কথা হবে, কথা বলতে পারবো না। তো উনি বলছে যে কেন? আমি বলছি আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি তো ফোনটা আবার ওইখানে নিয়ে যেতে পারবো না। তো বলে ঠিক আছে। তখন আমি বাড়িতে আসছি। আসার পর তো আমার আব্বু, আমার বোন, আমার ছোট ভাই, আমার বোনের একটা ফ্রেন্ড ছিল, আমার মামাদের বাসা আসবো ঢাকায় উত্তরায়। সেটা আমি আসলে ওনাকে বলতে পারিনি যে কারণ আমি কারো ফোন ধরতেও পারি না, বা বাড়িতে গেলে আমি বিশেষ করে আম্মু বা আব্বুর ওনাদের ফোন ধরি না। তো ফোন না পেয়ে আমি ওনাকে বলতে পারিনি। তো আমি ঢাকা আসছি। ঢাকায় সেখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। তো 1 সপ্তাহ থাকার পর আবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার আব্বু কোনো একটা কাজে চিটাগং গেছিল। তো ওইখানে যাওয়ার পর আমি এটা সুযোগ পাইছি আমার নানুদের বাড়িতে আসার জন্য। তো আমার নানু ফোন দিচ্ছিল যাওয়ার জন্য। তখন আমি গেছি, গিয়ে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করছি। তো কন্ট্যাক্ট করার পর বলে যে এতদিন কেন, তুমি তো বলছো কয়েকদিন তারপর আবার আসবা, তো এতদিন গ্যাপ ছিল কেন? বলছি ঢাকা গেছিলাম আব্বুর সাথে, সেজন্য বলতে পারিনি। তো এই ব্যাপারটা আমি ওনাকে বলি নাই কেন, ওইটা উনি আমার সাথে অনেক রাগ করছে যে তুমি ঢাকা গেছো আমাকে বলছো, নাহলে আমিও ঢাকা যেতাম, দূর থেকে তোমাকে দেখতাম। আমি বলছি আমি বলতে পারিনি, আমি সুযোগ পাইনি। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর উনি আমাকে তুই তাই করে বলতেছে যে তুই আর আমাকে ফোন দিবি না। আমি বলছি ঠিক আছে, আমি ফোন দিব না। মানে ক্রেজি হয়ে গেছে আর কি, এতবার বারবার আপনাকে দেখতে চাচ্ছে, আপনি সামনে আসতেছেন না। আসতেছি না, হ্যাঁ। রাইট। পরে ঠিক আছে, তখন আমি আর তাকে মানে সে আমাকে ফোন দিবে না কেন সেটা আমার জানার আগ্রহ ছিল না। ফোন না দিলেনি। আসলে আমি তার সাথে মানে তার প্রতি অ্যাট্রাকশন হয়নি। আমি আসলে তার কথাগুলো আমার ভালো লাগতো, সেজন্য আমি তার সাথে কথা বলতাম। তার প্রতি পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে ওর কথাগুলো শুনতে ওর খুব মন চাইতো, এবং ওই কথাগুলোর কারণেই ওর প্রতি এক ধরনের ওর দুর্বলতা ছিল, কিন্তু এটা আসলে সে অর্থে কোনো লাভ ছিল না। ওকে। তো সে আমাকে আবার নিজে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলে যে তুমি এত পাষাণ মানুষ, তোমার মেয়েদের মন নাকি অনেক নরম থাকে, তো তুমি এত শক্ত মনের মানুষ, আমি আসলে কখনো ভাবি নেই। তো আমি রাগ করে ফোন রেখে দিছি, তোমার উচিত আমার রাগ ভাঙানো, আমাকে ফোন দাও। তুমি সেটা না করে তুমি উল্টা রাগ করে বসেছো। তখন ওনার কথাগুলো আমি আসলে এত কেয়ার করতাম না, যেটা বলতে এটা শুনতাম। 2012 সালের প্রায় মাঝামাঝি আমি আবার ঢাকা আসি। আমার মামারা সবাই মিলে কক্সবাজার যাবে, তো আমি ঢাকা আসি আবার। তো আমি ওনার কাছে বলছি যে আমি কক্সবাজার যাব, আমরা সবাই মিলে কক্সবাজার যাবো, ওইখানে অনেকদিন থাকবো, আপনার সাথে আমার কথা হবে না। তো বলে যে আমার যদি ছুটি থাকতো তাহলে তো আমিও যেতে পারতাম। তো বলে যে ঠিক আছে, তোমরা যেদিন যাবে তার একদিন আমাকে ফোন দিও। তো আমরা যেদিন যাবো তার একদিন ওনাকে ফোন দিছি, তো উনি যেতে পারবেন, উনি ছুটি নিতে পারেনি। তো আমরা চলে গেছি। ওইখানে প্রায় 15 দিনের মতো ছিলাম। পুরো দিন থেকে আবার যখন কক্সবাজার গেছি তখন আমার মামারও সাথে ছিল। তো মামার এক বন্ধু ছিল, তো সাথে ছিল। তো উনি আবার ওইখানে গেছে। তো আমরা ওইখানে অনেক আনন্দ করলাম, সবাই মিলে একসাথে ছিলাম, আড্ডা দিলাম। তো ওই ছেলে আবার আমাদের সাথে ছিল। তো আমি আবার ঢাকায় কক্সবাজার থেকে যখন ঢাকায় ব্যাক করি, তখন ওই ছেলে আমার আরেকটা মামাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে রাফি। ওর কাছে আবার মানে আমার জানতে চাইছে যে মেয়েটা কে বা কি করে। ছেলেটার নাম কি ছিল? রাজু। ওকে। তো কি করে বা কোথায় থাকে? তো বললো যে এটা আমার সম্পর্কে মামাতো বোন হয়, তো এরকম। তো বলে যে আমি ফোন ইউজ করে। তো আমি যে ফোন ইউজ করি সেটা তার ওনারা জানে না। তো বলে যে না, ফোন ইউজ করে না। কেন? তো
তো বলে যে না এমনিতেই। তখন আমার মামা যখন বাড়িতে আসে শীতের সময়, তখন ওই ছেলে আবার আমাদের সাথে, আমার মামাদের সাথে আমাদের বাড়িতে আসছে। তো মা আমাদেরকে দাওয়াত করায়, ওই ছেলেও আসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িটারি দেখলো, আমাদেরকে দেখলো, তখন আমার সাথে কথা বললো, হাই হ্যালো, এতটুকুই। কি করো, কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো বললো যে ঠিক আছে, তো এখন তো ছুটি, তো তোমার মামার সাথে আবার ঢাকায় যাও, গিয়ে ঘুরে আসো, আমরা তো আছি, সব একসাথে আনন্দ হবে। তো আমি বলছি দেখি যদি আম্মু দেয় তাহলে। তো উনি আমার মামাকে বললো, বলার পর আমার মামা আমার আম্মুকে বললো। তো গেলাম, গিয়ে ওইখানে প্রায় 20-25 দিন ছিলাম। এর মধ্যে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। রবিউলের সাথে? হ্যাঁ, Okay. রবিউলের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। না ফোন তো না আমাদের বাড়িতে, আমি আর ওইখানে যেতে পারি না, ওনাকে কখনো কোনো মেসেজ বা ফোন দিতে পারিনি। তো আমি আবার চলে গেছি। তো কথাবার্তা বলে আমাকে বলে যে তুমি ফোন ইউজ করো না। আমি বলছি না, আমি ফোন ইউজ করি না, আসলে বাসা থেকে সেটা কেউ দিবে না। তো বলে যে আমি তোমাকে যদি একটা ফোন কিনে দিই তুমি নিবে? আমি বলছি কেন, আপনার ফোন আমি নিব কেন, আর আপনি আমার কি হন? রাজু এটা বলতেছে? হ্যাঁ, রাজু এটা বলতেছে। বলে যে না নেও, মাঝে মাঝে আমার সাথে কথাবার্তা বলবো। এখানে বিষয়টা গুলিয়ে ফেলবেন না। রাজু এবং রবিউল, রাজুটা হচ্ছে ওর আত্মীয় সম্পর্কের একজন, আর রবিউলটা হলো যে ছেলেটার সঙ্গে প্রথম দিকে ভার্চুয়ালি মানে ফোনের মাধ্যমে কমিউনিকেট, কিন্তু এখনো দেখা হয়নি। ওদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা যেতে পারে, বাট ঠিক সে অর্থে ম্যাচিউর টাইপের রিলেশনশিপ না, অন্তত এই মেয়েটার সাইড থেকে না। ওকে, ঠিক আছে, বলুন তারপর। তো রাজু আমাকে, যখন আমি চলে আসবো তখন রাজু, আমার মামা আর ওই মামাতো ভাইটা আমাকে বাস পর্যন্ত বাসে উঠেছে, কারণ মামা আমার সাথে আসছে আর মামার সাথে ওনারা আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো আসছে রাজু এখানে, মানে আমি চলে যাচ্ছি, মানে এটা দেখো কান্নাকাটি করতে আসছে। কান্নাকাটি করার পর আমি আসলে ব্যাপারটা দেখছি, তারপরও বুঝতে পারলো না, বোঝার মতো করেছিলাম। তো আমি যখন চলে গেছি তখন ও আমার যে জামা কাপড় নেওয়ার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে ওই একটা ফোন কিনে রেখে দিয়েছে, সেটা আমি জানি না। তো না জানার পর আমি বাড়িতে গেছি, সোজা আমার নানুদের বাড়িতে গেছি। নানুদের বাড়িতে যাওয়ার পর জামা কাপড় যখন ওইটা থেকে বের করছি তখন দেখছি একটা মোবাইলের বক্স। তো আমার কাছে আশ্চর্য লাগতেছে, মোবাইলের বক্স এটা কে দিল? তখন আমি কাউকে বিষয়টা না বলে আমি এটা খুললাম, খুলে দেখি একটা ফোন, মোবাইল ফোন, স্যামসুং মোবাইল ফোন ছিল। ওইটার মধ্যে আবার একটা চিঠি ছিল। তো দেখলাম, দেখার পরে চিঠিটা পড়লাম। চিঠির মধ্যে লেখা ছিল যে মানে রাজু যে আমাকে ফোনটা দিছে সেটা যেন আমি কাউকে না বলি, সেটা শুধুমাত্র আমাকে দিছে আমার সাথে একটু কথা বলার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য, বাস এতটুকুই। আর যদি ওর মোবাইলটা আমার নিতে ইচ্ছে না হয় তাহলে সেটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু কাউকে না বলার জন্য, এটা লিখে দিছে। তো লিখে দেওয়ার পর আমি এটা রেখে দিচ্ছি, তো আমি আর ফেলিনি। ওইটার সাথে আবার একটা সিমও দিছে, তো আমি ওইটা অফ করছি। করার পর ও আবার অনেকগুলো মেসেজ করছে। আমি ফোনটা অফ করার পর অনেকগুলো মেসেজ পেয়েছি, কেমন আছি, কোথায় আছি, ওইটা রাস্তার মধ্যে ফোন দিছে। তো আবার ফোনও দিছিল মনে হয়। তখন রাত্রেবেলা আমি আর ওকে ফোন দিই নাই বা মেসেজও রিপ্লাই দিই নাই। তো রাত্রেবেলা সন্ধ্যার দিকে আমার নানু তখন নামাজ পড়তে গেছে, তো আমিও নামাজ পড়ে ফেলছি আগে, নানু পরে নামাজ পড়তে গেছে। পড়ার পর আমি ওই আমার আগের ফোনটা রবিউলের সাথে আবার আপনি নামাজ পড়েন? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। হ্যাঁ। তো রবিউলকে মিস কল দিলাম। তো মিস কল দেওয়ার পর সে সাথে সাথে ব্যাক করলো। ব্যাক করার পর রবিউলের সাথে কতদিন পরে কথা হচ্ছে? এই প্রায় 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন কোনো কমিউনিকেশনই ছিল না? জি না। মানে আপনার দিক থেকে আপনি অনুভবই করেননি? না, কোনো অনুভবই করিনি। তার মানে বুঝতেই পারছেন ইট ওয়াজ নট লাভ, অ্যাকচুয়ালি কোনো লাভ ছিল না। নইলে 1 মাস 10 দিন অফ ট্র্যাকে থাকার সময় ও বিজি হয়ে গেছে অন্য কোনো জায়গাতে, রবিউল মাথা থেকে আউট হয়ে গেছে। কিন্তু যখনই ও ফিরে এসছে, সময় হাতে আছে, তখন আবার রবিউলকে সে নক করছে। তারপর ফোন দিলাম, ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করার সাথে সাথে খুব কান্নাকাটি করতেছে, অনেক মানে বাচ্চাদের মতো খুব জোরে জোরে কান্নাকাটি করতেছে। আমি কেন তাকে এতদিন ফোন দিইনি। তখন আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলার পর সে আমাকে বলতেছে আমি তোমার সাথে কালকেই দেখা করতে চাই। আমি বলছি এটা কখনোই সম্ভব না, আমি কালকে দেখা করতে পারবো না, আমার যখন সময় হবে আমি তখনই আপনাকে ফোন দিব, আপনি আমার সাথে দেখা করিয়েন। এর মধ্যে রাজু আবার আমার মামাতো ভাই যার মাধ্যমে পরিচয় হয়েছিল, সে আবার আমার নানুদের বাড়িতে আসছে। তো রাজু আবার আমার নানুদের বাড়িতে আসছে। আসার পর সে আমাকে ভালোটার কথা জিজ্ঞেস করার পর আমার নানুর সাথে কথা বললো। কথাবার্তা বলার পর সে 2 দিন ছিল। 2 দিন থাকার পর সে আবার চলে গেছে। চলে যাওয়ার 5-6 দিন পর রাজু তার আম্মুকে পাঠাইছে। রাজুর আব্বু নাই, তার আম্মুকে পাঠাইছে আমার নানুর কাছে। পাঠাইছে সে আমাকে বিয়ে করবে, একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে সে পাঠাইছে। সে কি করতো সেই মুহূর্তে? সেই পড়াশোনা করতো, অনার্স করতো। এই অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর ওরা মানে ঢাকায় স্থানীয় ছিল। ওকে।
প্রস্তাব পাঠাইছে। তো তার আম্মু তো তখন আমাকে দেখে না ঢাকা থাকাকালীন, তো উনি আমাকে দেখছে, টাকার পর আমার নানুকে ডিরেক্টলি বলছে যে আপনার নাতিকে তো আমার ছেলে খুবই পছন্দ করে, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এখানে একটা আত্মীয়তা করতে পারি। তো আমার নানু বললো যে দেখেন আমি তো ওর গার্জিয়ান না, ওর আব্বু আছে, আম্মু আছে, আমার ছেলেরা আছে, ওদের সাথে কথা বলতে হবে, আপনি ওনাদের সাথে কথা বলেন। তো রাজুর আম্মু একদিন ছিল, তারপরের দিন সকালবেলায় চলে গেছে। চলে যাওয়ার পর আমার নানু আমাকে বলতেছে যে তো রাজুর সাথে তোর কি? আমি বলছি তো না কিছু না, এমনিতে কথাবার্তা, তো এরকম কিছু না। তো বলে যে সত্যি? আমি বলছি যে হ্যাঁ। বলে যে না থাকলেই ভালো। তা আমি আর জিজ্ঞেস করি না যে কেন আসছে বা কি আসে বিষয়। তখন আমার আব্বুর কাছে বলছে আমার মামা, রাজুর আম্মু আমার মামার কাছে বলছে, আর আমার মামা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছে। তো আমার আব্বু বলছে ঠিক আছে, ছেলের একটা ছবি দাও আর আমি খোঁজখবর নিয়ে দেখি কেমন। তো ওনারও ছেলে পছন্দ হয়ে গেছে, ছেলেরও পছন্দ হয়েছে বা ওর আম্মুরও পছন্দ হয়েছে, মনে করেন দুই পক্ষ থেকেই সব কিছু ঠিকঠাক। এখন আমার ছোট মামা যিনি, উনি আবার আমার আব্বুকে বলতেছে যে বিয়ে তো হবেই, ছেলেও ভালো বা ছেলের ফ্যামিলিও ভালো, এখন ঋতুকে একবার জিজ্ঞেস করে দেখেন ও কি বলে। তো আমার আব্বু আসলে আমাদের বন্ধুর মতোই, বাবা বললেও নয়। তো পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করার পর আমি বললাম যে আব্বু দেখেন আমি আসলে সামনে আমার এসএসসি পরীক্ষা, তো আমি অন্তত পরীক্ষাটা দিই, আপনাকে বিস্তারিত বলবো। বলে যে ঠিক আছে পরীক্ষা দাও। তো আব্বুও ওই রকমভাবে মামাকে বলছে, মামা ওই রাজুর আম্মুকে ওরকমভাবে বলছে। তো ওনারা বলছে ঠিক আছে পরীক্ষা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এর মধ্যে আমি আবার রবিউলকে সব কিছু বলে দিছি যে আমাকে এভাবে দেখতে আসছে, আমার বিয়ের কথা চলতেছে, এখন আমি বলছি পরীক্ষা অবধি। তো সে বলতেছে আমি তো তোমাকে আজ পর্যন্ত দেখিই নেই, তুমি আমার সাথে একটু দেখা করো না। তা আমি বলছি কি দেখবেন, আমি তো বলছি আমাকে দেখলে আপনার পছন্দ হবে না। তো দেখা এরকম করতে করতে তখন সে যে একটা এজেন্সিতে কাজ করে সেটা আমাকে বলছে, তখন আমি খোঁজখবর নিয়ে জানতে পারি এটা আমাকে রং বলছে। মানে রবিউল আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে? হ্যাঁ। ওকে। তো তখন আমি বললাম যে আপনি তো আমার কাছে মিথ্যা কথা বলছেন, আপনি তো আসলে কোনো অফিসে এরকম কোনো অফিসে চাকরি করেন, আসলে আপনি করেনটা কি আমাকে সত্যি করে বলেন, আমি আপনার সাথে দেখা করব। ওকে। তো বলে যে আমি আসলে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো যে কোনোভাবে এটা ওই কোম্পানির মালিক পালিয়ে গেছে, এখন আসলে আমার উপর অনেক ধার দেনা, এখন আমি আসলে বাড়ি থেকে বের হতে পারতেছি না, এখন অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতেছি। তারপর আমি বললাম তো সেটা আমাকে বললেন না কেন আগে? তো বলে যে বলিনি, এমনিতে আসলে এটা একটু আমি লুকিয়ে রাখছি, এটা বলতে চাইনি। তাই আমি বলছি ঠিক আছে। তো তখন আমি তাকে নিজে ফোন দিতাম, আমি তাকে ফোন দিয়ে আমি তার সাথে কথা বলতাম। এমনকি সে আমার কাছে অনেকবার প্রায় 2-3 বার টাকা চাইছে তার মানে পকেট খরচের জন্য। আমি 2-3 বার প্রায় তাকে 10-12 হাজার টাকা দিছি, কিন্তু দেখা সাক্ষাৎ কোনো কিছুই না। আচ্ছা। তখন আমি যখন বিয়ের ব্যাপারটা বলছি তখন আম্মু আমাকে বলল যে দেখ ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, তুই রাজি হয়ে যা, এসএসসি পরীক্ষার পরে বিয়েটা হয়ে যাক, তুই রাজি হয়ে যা, অন্য কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দে। তা আমার আম্মা আমাকে এভাবে বলছে, তখন আমি একটু ডাউট করছি যে আমার আম্মা আমাকে হয়তো একটু সন্দেহ করছে। জি। তো সন্দেহ করার পর আমি তাকে আবার রবিউলকে বলে দিচ্ছি, বলে দেওয়ার পর তা আমি বলছি যে দেখেন আপনার সাথে যা হওয়ার হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, তা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি আসলে এভাবে আমি ফ্যামিলির বাইরে যেতে পারবো না। এটা রবিউলকে বললেন? হ্যাঁ আমি রবিউলকে বলছি। তখন রবিউল তো অনেক খুব কান্নাকাটি করছে। সে 2-3 দিন বাসার ঠিকানা জানতো? আপনার বাসার ঠিকানা? হ্যাঁ সে আমার বাসার ঠিকানা জানতো। আমি তাকে সবকিছুই সত্যি বলেছি। সঠিক বলেছেন। হ্যাঁ। তখন সে খুবই কান্নাকাটি করছে, সে বলতেছে ঠিক আছে আমি তোমাদের বাড়িতে আসতেছি। আমি বলছি যে না, আমার যদি ভালো চান আপনি কখনোই আমাদের বাড়িতে আসবেন না, আর আসলে অনেক খারাপ হয়ে যাবে। তখন আমি তাকে এরকম কোনো কিছু বলার পর সে আসেনি। আসার পর সে বলছে ঠিক আছে তুমি আমাকে তো বিয়ে করবে না নাকি? আমি বলছি যে হ্যাঁ করবো না। তো বলে যে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে শুধু একবার দেখা করো, একবার দেখা করার পর আমি তোমাকে কথা দিতেছি জীবনও তোমাকে আর ফোন দিব না। তা আমি বলছি একবার দেখা করে কি লাভ? সে বলে যে আমি কেমন মেয়ের সাথে কথা বলছি, তাকে শুধু একবার দেখার ইচ্ছে, আর কিছুই না। আমি বলছি আপনি কথা দিচ্ছেন তো? তো সে বলতেছে যে হ্যাঁ আমি কথা দিচ্ছি। তো এর মধ্যে সে আবার ব্রাহ্মণবাড়িয়া, সে এখানে একটা আপনার মাইক্রো ক্রেডিট একটা চাকরি পাইছে। জি। ব্রাহ্মণবাড়িয়া। তো আমি আবার ঢাকা যাই মামাদের বাসায়। তখন আমার মামানি প্রেগনেন্ট ছিল, তো তখন উনি খুব অসুস্থ ছিল, তো ওনাকে আমি দেখতে গেছিলাম, আমার আম্মু গেছিল সাথে। তো আমার আম্মু গিয়ে আমার আম্মা আমাকে রেখে চলে আসছে। তো আমি ওইখানে ছিলাম, থাকার পর ওইখানে আবার মামাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, নাম হচ্ছে রিয়া করে। তার সাথে আমার আবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, তার সাথে আমি আবার সব কিছু শেয়ার করছি।
তো শেয়ার করার পর সে তখন আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়ে যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম আমি একটা মেয়ে হয়ে আমি আমাকে ওইখানে কীভাবে যাই? বলে যে দেখো আমি তো নতুন অফিসে জয়েন করছি, নতুন, এখন তো আমাকে ছুটি দিবে না, তো আমি আসলে কিভাবে তোমার কাছে যাবো, তুমি একটু আমার কাছে আসো। তো আমি বলছি ঠিক আছে। তখন আমি ওই রিয়াকে নিয়ে বাইরে বের হওয়ার নাম করে ওকে নিয়ে যাই। শুক্রবার দিন ছিল তখন। ইন দ্য মিন টাইম কি আপনার রাজুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা হওয়া, এগুলো কোনো কিছু হচ্ছে? না না, ওই কথা মানে বিয়ে প্রস্তাব যখন ওরা পাঠিয়েছে, পাঠাইছে যেহেতু তারপর- ফোনটা আপনার কাছে আছে সেই জন্য হ্যাঁ, জিজ্ঞেস সেই করছি। ফোনটা আমার কাছে আছে। ফোনে আর কথাবার্তা ওই হয় না? ফোনটা দিয়ে আমি আবার রবির সাথে কথা বলি, কিন্তু রাজুর সঙ্গে কথা বলেন না? রাজুর সাথে আর কথা বলি না। আচ্ছা। যাই হোক গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ওইখানে উনি রবিয়াল আসছে। আসার পর আমরা গেলাম, যাওয়ার পর সে আমাকে ফোন দিছে। তো আমি বোরকা পরে জানি, আমি এমনিতেই নর্মালভাবে গেছি। তো আসলে ওই মানে আমি ওই কথাটা কখনোই ভুলবো না। ওনাকে দেখে আসলে আমার মানে মাথা ঘুরতেছে, মানে এরকম একটা অবস্থা যে মানে আমি আসলে যেটা ভাবছি, যেটা কল্পনা করছি, এটা সম্পূর্ণ বাইরে। সে মনে করেন তখন খুবই হ্যাংলা ছিল, অনেক কালো ছিল। তো আমি ভাবলাম আর বাবা এটা কি, এটা তো এখন আমার ফ্যামিলি কখনো কোনোভাবে মেনে নেবেন। অডিওর সাথে ভিডিওর মারাত্মক পার্থক্য, এটা কি বলে? এবং এটাই হয় আসলে, ভোকাল শুনে ইমাজিন যেটা হয় সেটা বাস্তবে যখন মুখোমুখি হয় সেটা আসলে অনেক বেশি, এবং এটা আরজিদের ক্ষেত্রে আরও বেশি হয়, টু বি অনেস্ট। অবশ্যই এখনকার যুগটা অন্যরকম, কারণ এখন ফেসবুকের যুগ, এখন সব আরজিদেরকে দেখা যায়। আমরা যখন শুরু করেছি তখন দেখা যেত না, তখন এক একজনের ইমাজিনেশন ছিল যে নিশ্চয়ই আমার আর যে আমি যাকে পছন্দ করি সে দেখতে শাহরুখ খানের মতো হবে, সালমান খানের মতো হবে, এবং তারপরে যখন ফেস টু ফেস হতো সেই দৃশ্য নাই বা বলি। যাই হোক, নিজের হ্যাঁ, জীবনেও বেশ তখন- কয়েকটা অভিজ্ঞতা আছে আর কি, যে জন্যই বললাম। হ্যাঁ, তারপর তার সাথে আমি দীর্ঘ 3 বছর পর দেখা করি ওই দিন। তো 3 বছর পর ওই দিন ফার্স্ট দেখা। তো আমি আবার যখন আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, মানে গাড়িতে উঠতেছি, তখন আমি আবার তাকে বলছি যে দেখেন আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমার সাথে শুধু একবারই দেখা করবেন, এখন আপনি যেরকমই হন আমি আপনার সাথে দ্বিতীয়বার কথা বলবো না। সে বলছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কখনোই বিরক্ত করবো না। তো যাই হোক, সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। দেখার পর ওইখানে একটা রেস্টুরেন্টে গেলাম। ওই দিন আমি সারাদিন মানে তার সাথে দেখা করবে একটু একটু আনইজি ফিল করতেছি। আসলে আমি সারাদিন খাই নাই। তো না খাওয়াতে আমার খুব খিদে লাগছে, কিন্তু তাকে দেখার পর আমার খিদে চলে গেছে। ওকে। তাকে দেখার পর আমার খুব খিদে চলে গেছে, যে মানে যখন গাড়ি দিয়ে আসতেছে তখন ভাবতেছি যে ওনার সাথে দেখা করলে একসাথে হয়তো দুপুরে লাঞ্চ হবে বা সকালে নাস্তা দুটি একসাথে হবে। কিন্তু তাকে দেখার পর আমার খিদেটা চলে গেছে। আমি আর মানে আমি কি খাবো? তখন সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওইটার নাম ছিল ঝুমুর, দেশের ব্রাহ্মণবাড়ি একটা শহরে। ওইখানে নিয়ে গেছিল। তো শুক্রবার যেহেতু ছিল, উনিও হয়তো খাওয়া দাওয়া করে আসে না, তো উনি খাইছে, আমাকেও দিছে, আমি খাইনি, আমি বসেছিলাম। তো আমি ওইখান থেকে খুবই বিরক্ত ফিল করতেছি যে আমি কখন যাবো এখান থেকে। তো খাওয়া দাওয়া শেষ হলো, শেষ হওয়ার পর তখন আমরা আবার যখন বাস স্ট্যান্ডে যাইতেছি, মানে সে আমাকে বাসে তুলে দিবে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। তখন আমি বলছি ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন যে আপনি আমার সাথে আর কখনোই দেখা করবেন না বা কথা বলবেন না, এটা কেমন কথা? এটা এখন তো আপনি আমার মানে কথার সাথে কাজের কোনো মিল নেই, এটা তো কখনোই সম্ভব না। আমি আপনাকে বিশেষ করে আপনার সাথে দেখা করতে আসছি, আর আপনি এখন এটা কি বলতেছেন? বলে যে না দেখো, আমি বলে ফেলছি, এটা শুধু তোমাকে দেখার জন্য বলছি, আমি মন থেকে এটা বলিনি। আমি বলছি ঠিক আছে, আমি আগে বাসায় যাই, আমি অনেক টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি হয়েছে, আমি বাসায় যাই। তো আমার ফোনে চার্জ ছিল না, তো আমি যখন গাড়িতে উঠি তখন আমার ফোনে মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করলাম, গোসল টোসল করে বা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে মোবাইলটা চার্জে দিচ্ছি, বন্ধ রেখে চার্জে দিছি, আমি মোবাইলটা আর খুলিনি। তো অনেকক্ষণ সময় হয়েছে, যখন বাসায় আস্তে আস্তে 6টা বাজছে। তো আমি ওনার সাথে আমি ফোনটা অফেন করি 8টার সময়। তো ফোনটা অফেন করার সাথে সাথে উনি আমাকে ফোন দিচ্ছে। তো বলতেছে এই তুমি আমাকে কেন এতক্ষণ ফোন দেওয়া নেই, মোবাইল বন্ধ ছিল কেন? জানো আমি কতক্ষণ টেনশন ছিলাম যে তুমি আমাকে কেন ফোন দেওয়া নেই, আমি কত টেনশনে ছিলাম, আমাকে টেনশন রাখতে ভালো লাগে, মানে সে এরকম করে কান্নাকাটি করতেছে। আচ্ছা। তা আমি বলছি যে দেখেন আপনি কান্নাকাটি করতেছেন কেন? আসলে আমি আপনাকে ফোন দিব কেন? আপনি তো বলছেন আপনার সাথে আমার কোনো কথা হবে না, তাহলে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? আপনি আমাকে দয়া করে আর ফোন দিয়েন না, আমি আপনার কথার উপর বিশেষ করে আপনার সাথে দেখা করছি, সেজন্য এটা না যে আপনার সাথে আবার কথা বলতে হবে। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমি মরে যাব, আমি ট্রেনের তলে নিজে জীবন দিয়ে দিব, আমি ফাঁসি দিব, মানে এরকম বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতেছে। তো করার পর আমি ফোনটা রেখে দিছি। তখন ওনার সাথে আমার মানে কথাই বলতে ভালো লাগতেছে না, যে কি কথা বলবো আসলে। তখন মনে হইতেছে যে একটা মানুষকে যদি মনে দেখে ভালো না লাগে তখন তার সাথে কথা বলাটা আসলে ভালো লাগতো। তখন ওনার কথাগুলো তখন আর আমার কাছে ভালো লাগতো না, কিন্তু দেখা করার আগে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন আর দেখা করার পর মানে কথাগুলি ভালো লাগতো না। তখন আমি
রেখে দিছি। রেখে দেওয়ার পর উনি আমাকে বারবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না। তারপর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখি দিছি। তো রেখে দেওয়ার পর সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর আমি ফোন কোনোভাবেই রিসিভ করি না। তো তার এক কলিং ছিল, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না। তো তার কলিং ছিল, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে কি আমি কি ঋতুর সাথে কথা বলতে পারি? আমি বলছি হ্যাঁ আমি ঋতু, আপনি বলেন। তো বলে যে আপনি কি রবিউলকে চিনেন? আমি বলছি কোন রবিউল? বলে যে ওই দিন শুক্রবারে দেখা করতে গেছেন ওই রবিউল। আমি বলছি না, আমি এরকম আমি কাউকে তো চিনি না, আমি কারোর সাথে দেখা করিনি, আপনি কেন ফোন দিচ্ছেন? তো বলে যে দেখুন না, তখন আমি ফোনটা রেখে দিছি। ফোনটা রেখে দেওয়ার পর উনি আবার ফোন দিছে। তখন আমি আবার ফোনটা কেটে দিছি। তো বারবার ফোন দিতেছে। তখন আমি বলছি যে আপনার সমস্যাটা কি? আপনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? আমি তো বলছি আমি রবিউল, আমি কাউকে চিনি না, আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করছেন। তো বলতেছে যে দেখুন আপু, আপনার সাথে আমি একটু 2 মিনিট কথা বলবো, আমাকে প্লিজ 2 মিনিট সময় দেন। তা আমি বলছি ঠিক আছে 2 মিনিট, তার বেশি না। বলে যে দেখেন রবিউল কিন্তু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, আর ওর অবস্থা খুবই খারাপ। ও এখন কি জানি স্যালাইনে আসছে, ডাক্তার আসছে, স্যালাইন ট্যালাইন দিছে। ও আজকে 2-3 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। দেখেন আপনি কি চান আপনার জন্য একটা মানুষ মারা যাক? আমি বলছি আমি কেন চাইবো? আমি তো ওনাকে বলি না যে আমার জন্য উনি মরুক, আমি তো বলি না যে ও আমার জন্য না খেয়ে থাকুক। উনি এমন করতেছে কেন? বলে যে একটা মানুষ যদি একটা মানুষের সাথে কথা বললে তার জীবনটা বেঁচে যায়, তাহলে তো সেটা আমার মনে হয় সেটা একটা ভালো কাজ। আপনি যদি আপনার ভালো কাজের জন্য যদি ওই মানুষটা জীবন প্রাণে বেঁচে যায়, তাহলে তা আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। উনি আমাকে এরকম করে বলতেছে। তখন আমার কাছে একটু খারাপ লাগে যে আমি বলছি মানুষটা আসলে সত্যি সত্যি যদি আবার মরে টরে যায়, তখন তো আপনার অন্তরে একটু মায়া হয়েছে তার জন্য। হ্যাঁ মায়া হয়েছে। তখন আমি বলছি ঠিক আছে, তো ওনার কাছে দেন। তো বলে যে উনি তো এখন অজ্ঞান অবস্থায় আছে, ওনার জ্ঞানে আসলে আমি আপনাকে ফোন দিব। তো বিকেলের দিকে উনি আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর বলতেছে যে নেন রবিউল ভাইয়ের সাথে কথা বলে। তো আমি বলছি, তখন আমি ওনাকে তুই তাই করে বলছি। আমি বলছি যে তোর সমস্যা কি? তুই আমাকে বলছস যে তুই আমার সাথে কথা বলবি না, আমাকে আর ফোন দিবি না, তো তুই এরকম করতেছিস কেন? তুই কি আমাকে ফাঁসাতে চাইতেছিস? সামনে আমার বিয়ে, আমি তো তোর সাথে কখনই কথা বলতে পারবো না। তো সে আমাকে বলতেছে তুমি আমাকে যা গালি দাও, মারো, যাই করো, আমি তোমাকে বারবার ফোন দেবো। আর তুমি যদি তাও আমার ফোন রিসিভ না করো বা মোবাইল বন্ধ করে রাখো, সমস্যা নেই, আমি তোমার বাড়ি চিনি, আমি তোমার আব্বু আম্মুকে গিয়ে বিস্তারিত যা বলার বলে দিব। তা আমি বলি কি বলবেন? বলে যে যা বলার বলবো, যাতে তোমার আব্বু আম্মুও কখনো মুখ দেখাইতে না পারে আর তুমি না দেখাতে পারো। তখন আমি বুঝতে পারছি সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে। রাইট। তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে? বলে যে তুমি আমার সাথে কথা বলবা। আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো। মানে আপনি ভয় পেলেন? হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বাসা চেনে, বাড়ি চেনে। এখন যদি আমাকে বাবাও বাড়িতে থাকে না? হ্যাঁ। তখন কি বাবা বাড়িতে থাকতো না সৌদি আরবে? না, বাবা বাড়ি চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, দেশের সুতরাং বাইরে। ভয় হয়েছে, বড় ভাই যেহেতু আজ শাসন করতে পারে। হ্যাঁ, এখন আম্মু তো আছে, এখন আর বলছে যে সে বাড়ির আশেপাশে মানুষদেরকেও জানাইবে। ওকে। তা আমি তার সাথে কথা গ্রামে বলছি। একটা মেয়ের কুৎসা রটনা হওয়া বা মেয়েটার নামে একটা কিছু রটনা হওয়া, এটা কিন্তু বাতাসের আগে আগে দৌড়ায় গ্রামগঞ্জে, এবং এটা হ্যাঁ, খুব আর স্বাভাবিক। সে আমার কথাগুলো রেকর্ড করে ফেলছে। কথাগুলো রেকর্ড করছে, হ্যাঁ। ফোনের কথাগুলা, হ্যাঁ, আগের কথাগুলা। হ্যাঁ, তখন যখন ভালোভাবে কথা বলছি, তখন ওই দিন আমাকে বলছে যে তোমার কথাগুলো কিন্তু আমি রেকর্ড করে ফেলছি। তখন আমি বিশ্বাস করতে চাইনি। তো সেই ওই